আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এই ভিডিওতে আপনারা দেখবেন 10 অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস ফর কম্পিটিটিভ এক্সামস। ভিউয়ার্স, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনসগুলো এসেছে। সেজন্য যদি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রথমটা হচ্ছে আই ডিফার ড্যাশ ইউ ইন পলিটিক্স। মাই অপিনিয়ন ডিফার্স ড্যাশ ইয়োর্স। এখানেও ডিফার। তো এখন এই ডিফারের পরে সবসময় কি একই প্রেপোজিশন হবে না আলাদা আলাদা হবে? ভিউয়ার্স, এইটা কিন্তু নির্ভর করবে এই সেন্টেন্সে কি অর্থ হচ্ছে সেটার উপর। তো ডিফার উইথ সামবডি যদি থাকে, ডিফার এরপরে যদি আপনি উইথ ব্যবহার করেন, ডিফার উইথ সামবডি, তখন তার অর্থ হবে কোনো ব্যক্তির সাথে ভিন্ন মত পোষণ করা, সেক্ষেত্রে ডিফার উইথ সামবডি। এই ডিফারের পরে আপনাকে উইথ ব্যবহার করতে হবে। যদি কোনো ব্যক্তির সাথে ভিন্ন মত পোষণ করা বোঝায়, সেক্ষেত্রে আপনি ডিফার উইথ সামবডি ব্যবহার করতে পারেন। ডিফার উইথ সামবডি ইন সামথিং মানে কোনো বিষয়ে কোনো ব্যক্তির সাথে ভিন্ন মত পোষণ করা। তাহলে আই ডিফার উইথ ইউ ইন পলিটিক্স মানে আমি রাজনীতিতে তোমার সাথে ভিন্ন মত পোষণ করি, বা আমার মতামতটা ভিন্ন, বা আমি ভিন্ন মত পোষণ করি, একমত হতে পারছি না, সেক্ষেত্রে আপনি আই ডিফার উইথ ইউ ইন পলিটিক্স। তাহলে এটা উত্তর হবে উইথ। বুঝবেন কিভাবে? যখন দেখবেন কোনো ব্যক্তি রয়েছে, ডিফারের পরে কোনো ব্যক্তি রয়েছে, তখনই মনে করবেন যে কোনো ব্যক্তির সাথে ভিন্ন মত পোষণ করা বোঝাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে উইথ ব্যবহার করতে হবে। আর এখানে দেখুন মাই অপিনিয়ন ডিফার্স ড্যাশ ইয়োর্স। এখানে বোঝাচ্ছে ভিন্ন ভিন্ন হওয়া, আলাদা আলাদা হওয়া, সেক্ষেত্রে আপনাকে ডিফার ফ্রম ব্যবহার করতে হবে। দেখুন এখানে কোনো ব্যক্তির সাথে ভিন্ন মত পোষণ করা এরকম কিছু বোঝাচ্ছে না, কোনো কিছু থেকে কোনো কিছু আলাদা হওয়া, সেক্ষেত্রে আপনাকে ডিফারের পরে ফ্রম ব্যবহার করতে হবে। তাহলে এখানে ব্যবহার করতে হবে ফ্রম। এর কারণটা হচ্ছে এখানে কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তি আলাদা ভিন্ন মত পোষণ করছে এরকম বোঝাচ্ছে না, কোনো কিছুর সাথে কোনো কিছু ভিন্ন হচ্ছে, কোনো কিছু থেকে কোনো কিছু ভিন্ন হয়ে যাচ্ছে, আলাদা আলাদা হচ্ছে, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে ডিফার ফ্রম। দেখুন বাংলাটা হচ্ছে মাই অপিনিয়ন ডিফার্স ফ্রম ইয়োর্স মানে আমার মতামতটা তোমার মতামত থেকে আলাদা, মানে ইয়োর্স মানে ইয়োর অপিনিয়ন। তাহলে দেখুন মাই অপিনিয়ন ডিফার্স ফ্রম ইয়োর্স মানে আমার মতামতটা তোমার মতামত থেকে আলাদা। যদি বলি যে আমাদের কালচার তাদের কালচার থেকে আলাদা, তখন আপনি কোনো কিছু থেকে আলাদা হওয়া, সেক্ষেত্রে ডিফার ফ্রম ব্যবহার করতে পারেন। যে আমাদের কালচার তাদের কালচার থেকে আলাদা, তখন আপনি করতে পারেন আওয়ার কালচার ডিফার্স ফ্রম দেয়ার্স মানে দেয়ার কালচার। এটা আপনি ডিফারেন্ট দিয়েও করতে পারেন, যে আওয়ার কালচার ইজ ডিফারেন্ট ফ্রম দেয়ার্স, সেরকমও করতে পারেন। তাহলে কোনো কিছু থেকে কোনো কিছু আলাদা হওয়া, ভিন্ন ভিন্ন হওয়া, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ফ্রম। আর কোনো ব্যক্তির সাথে ভিন্ন মত হওয়া, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে উইথ। আশা করি বুঝতে পেরেছেন। ডিফার দেখেই প্রেপোজিশন বসায় দেওয়া উচিত হবে না, পুরো সেন্টেন্সটিকে বাংলায় অনুবাদ করার চেষ্টা করতে হবে এবং বাংলায় অনুবাদ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। 2 দ্য ম্যান ইজ কনফাইন্ড ড্যাশ বেড, হি ওয়াজ কনফাইন্ড ড্যাশ প্রিজন। এখন এই যে কনফাইন্ড, সবসময় কি কনফাইন্ড এরপরে কি আপনি টু ব্যবহার করবেন? না, যখন শয্যাগত তখন কিন্তু আপনাকে টু ব্যবহার করতে হবে। দ্য ম্যান ইজ কনফাইন্ড, এখানে ব্যবহার করতে হবে টু। তার মানে হচ্ছে লোকটি বিছানায় পড়ে গেছে বা শয্যাগত, খুবই অসুস্থ, শয্যাগত বেডে পড়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে কনফাইন্ড টু। তাহলে দ্য ম্যান ইজ কনফাইন্ড টু বেড, তো বিছানায় পড়ে যাওয়া, শয্যাগত, এই অবস্থায় আপনাকে ব্যবহার করতে হবে কনফাইন্ড টু। আর হি ওয়াজ কনফাইন্ড ড্যাশ প্রিজন, এখানে কিন্তু বিছানায় পড়ে গেছে এরকম কিছু বোঝাচ্ছে না, প্রিজন অর্থ হচ্ছে কারাগার। তাহলে তাকে কারাগারে বন্দি করা হয়েছিল, আটক করে রাখা হয়েছিল, সেক্ষেত্রে কারাগারে মানে কারাগারের মধ্যে, সেজন্য এখানে ব্যবহার করতে হবে ইন। তাহলে ভিউয়ার্স, এই যে কনফাইন্ড দেখেই যে আপনি টু ব্যবহার করবেন, এইটা কিন্তু ঠিক না। আপনাকে এই সেন্টেন্সটিকে বাংলায় অনুবাদ করতে হবে, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে কি হতে পারে। তাহলে কনফাইন্ড টু বেড মানে হচ্ছে শয্যাগত, আর কনফাইন্ড ইন মানে কোনো কিছুর মধ্যে আটকে রাখা হয়েছে, আবদ্ধ রাখা হয়েছে, সেক্ষেত্রে কনফাইন্ড ইন ব্যবহার করতে হবে। তাহলে দেখুন হি ওয়াজ কনফাইন্ড ইন প্রিজন, তাকে কারাগারের মধ্যে আটক রাখা হয়েছিল। তো
তো আশা করি বুঝতে পেরেছেন। 3. He was concerned dash the plot. He was concerned dash his result. তো কনসার্নড এরপরে আপনি কি প্রেপোজিশন বসাবেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কনসার্নড এরপরে দেখুন, এরপরে ফরও হতে পারে, ইনও হতে পারে, অ্যাবাউট, কিন্তু আমি কোথায় কোনটা বসাবো সেটি কিন্তু ডিপেন্ড করবে এই সেন্টেন্সটিকে বাংলায় অনুবাদ করতে হবে। কনসার্নডের পরে যদি আমরা ইন ব্যবহার করি, কনসার্নড ইন দ্য প্লট, তখন মনে করবেন কোনো কিছুতে জড়িত, কনসার্নড ইন সামথিং মানে কোনো কিছুতে জড়িত, আর এখানে প্লট মানে হচ্ছে বোঝাচ্ছে ষড়যন্ত্র। তাহলে হি ওয়াজ কনসার্নড ড্যাশ দ্য প্লট, সে এই ষড়যন্ত্রে জড়িত ছিল সেটা বোঝাচ্ছে, সেজন্য আমরা ব্যবহার করব হি ওয়াজ কনসার্নড, এখানে ব্যবহার করতে হবে ইন, কারণ হি ওয়াজ কনসার্নড ইন মানে কনসার্নড ইন সামথিং মানে কোনো কিছুতে জড়িত হওয়া, বি কনসার্নড ইন সামথিং কোনো কিছুতে জড়িত হওয়া। তাহলে হি ওয়াজ কনসার্নড ইন দ্য প্লট মানে সে ষড়যন্ত্রে জড়িত ছিল। এখানে দেখুন হি ওয়াজ কনসার্নড ড্যাশ হিজ রেজাল্ট, বলা হচ্ছে যে হি ওয়াজ কনসার্নড ড্যাশ হিজ রেজাল্ট, সে তার রেজাল্ট নিয়ে উদ্বিগ্ন, কোনো বিষয়ে কোনো বিষয়ের জন্য খুবই উদ্বিগ্ন, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে কনসার্নড ফর, এখানে ব্যবহার করতে হবে ফর। তাহলে হি ওয়াজ কনসার্নড ইন দ্য প্লট, সে ষড়যন্ত্রে জড়িত ছিল, কোনো কিছুতে জড়িত ছিল সেজন্য কনসার্নড ইন, আর কোনো বিষয়ে উদ্বিগ্ন সেক্ষেত্রে ব্যবহার করতে হবে কনসার্নড ফর। তাহলে হি ওয়াজ কনসার্নড ফর হিজ রেজাল্ট, সে তার রেজাল্টের বিষয়ে উদ্বিগ্ন ছিল। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছে। 4. আই এম গ্রেটফুল ড্যাশ ইউ, আই এম গ্রেটফুল ড্যাশ ইউর কাইন্ডনেস, এখানেও গ্রেটফুল, এখানেও গ্রেটফুল। তো গ্রেটফুল টু সামবডি, গ্রেটফুলের পরে যদি কোনো ব্যক্তি দেওয়া থাকে তাহলে বুঝবেন যে কারো কাছে কৃতজ্ঞ, সেক্ষেত্রে গ্রেটফুল টু সামবডি ব্যবহার করতে হবে, গ্রেটফুল টু সামবডি কারো কাছে কৃতজ্ঞ। আর গ্রেটফুল ফর সামথিং কোনো কিছুর জন্য কৃতজ্ঞ, এখানে কিন্তু কোনো ব্যক্তি বোঝাচ্ছে না, ইয়োর কাইন্ডনেস বোঝাচ্ছে, এখানে ব্যক্তি বোঝাচ্ছে। তাহলে কোনো ব্যক্তির কাছে কৃতজ্ঞ হলে সেখানে ব্যবহার করতে হবে টু। আই এম গ্রেটফুল টু ইউ, আমি তোমার কাছে কৃতজ্ঞ, তোমার প্রতি বা তোমার কাছে কৃতজ্ঞ, সেক্ষেত্রে আই এম গ্রেটফুল টু ইউ মানে আই এম থ্যাঙ্কফুল টু ইউ আর কি। এখানে বলা হচ্ছে যে আই এম গ্রেটফুল ড্যাশ ইউর কাইন্ডনেস, আমি তোমার দয়ার জন্য কৃতজ্ঞ, এখানে কিন্তু তোমার দয়ার কাছে কৃতজ্ঞ এরকম কিছু বোঝাচ্ছে, তোমার দয়া, তুমি যে দয়া আমার প্রতি দেখিয়েছো সেজন্য আমি কৃতজ্ঞ, এই জন্য বোঝাচ্ছে, কোনো কিছুর জন্য কৃতজ্ঞ, সেক্ষেত্রে গ্রেটফুল ফর ব্যবহার করতে হবে, এখানে ব্যবহার করতে হবে ফর। তাহলে দেখুন আই এম গ্রেটফুল টু ইউ, আমি তোমার কাছে কৃতজ্ঞ, আই এম গ্রেটফুল ফর ইউর কাইন্ডনেস, আমি তোমার দয়ার জন্য কৃতজ্ঞ। 5. আই কনফাইড ড্যাশ ইউ, আই কনফাইডেড দ্য সিক্রেট ড্যাশ ইউ, তাহলে এখানে দেখুন আই কনফাইড ড্যাশ ইউ, এখন কনফাইড একটা ভার্ব, এর অ্যাডজেক্টিভ কিন্তু কনফিডেন্ট। তো দেখুন এই কনফাইড যার অর্থ হচ্ছে যে কনফাইড ইন যদি ব্যবহার করেন, কাউকে বিশ্বাস করা, কারোর প্রতি আস্থা রাখা বা কাউকে বিশ্বাস করা, সেক্ষেত্রে আপনি কনফাইড ইন ব্যবহার করতে পারেন। তাহলে কনফাইডের পরেই যদি এরকম কোনো সামবডি দেওয়া থাকে, কোনো ব্যক্তি দেওয়া থাকে, তখন বুঝবেন যে কনফাইডের পরে ইন হবে, কারণ কনফাইড ইন সামবডি যার অর্থ হচ্ছে কারোর প্রতি আস্থা রাখা, বিশ্বাস করা, কাউকে বিশ্বাস করা, সেক্ষেত্রে আপনি কনফাইড ইন সামবডি করতে পারেন। তাহলে এখানে হবে ইন, দেখুন আই কনফাইড ইন ইউ, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার প্রতি আমার আস্থা আছে, সেক্ষেত্রে আই কনফাইড ইন ইউ, এখানে ইন ব্যবহার করতে হবে। আর আই কনফাইডেড দ্য সিক্রেট ড্যাশ ইউ, এখন দেখুন কনফাইড সামথিং টু সামবডি, যার মানে কারোর কাছে কোনো কিছু প্রকাশ করে দেয়া, রিভিল করে দেয়া, সেটাই হচ্ছে কনফাইড সামথিং টু সামবডি। তো কনফাইড দ্য সিক্রেট, আমি গোপন বিষয়টি প্রকাশ করে দিয়েছিলাম, বলেছিলাম টু হিম, তাহলে কনফাইড সামথিং টু সামবডি, কারোর কাছে কোনো গোপন বা কোনো বিষয় টিষয় এরকম বলে দেয়া বা বলা বা প্রকাশ করা, সেটা হচ্ছে কনফাইড সামথিং টু সামবডি। তাহলে দেখুন বিশ্বাস করে বলেছিলাম মানে বিশ্বাস করে কোনো কিছু বলা, সেটাই হচ্ছে কনফাইড সামথিং টু সামবডি। আই কনফাইডেড দ্য সিক্রেট টু ইউ, আমি তোমার কাছে গোপন বিষয়টি বিশ্বাস করে
প্রকাশ করেছিলাম বা বিশ্বাস করে তোমাকে গোপন বিষয়টি বলেছিলাম, সেক্ষেত্রে কনফাইড সামথিং টু সামবডি ব্যবহার করতে হবে। আর কনফাইড ইন হচ্ছে কাউকে বিশ্বাস করা, এরকম সেন্সে কনফাইড ইন সামবডি। আই কনফাইড ইন ইউ, হি কনফাইডস ইন মি, সে আমাকে বিশ্বাস করে, হি কনফাইডস ইন মি। এরকম তোমার উচিত তাকে বিশ্বাস করা, ইউ শুড কনফাইড ইন হিম, বা এরকম করে ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। 6, হি ইজ পপুলার ড্যাশ হিজ স্টুডেন্টস, হি ইজ পপুলার ড্যাশ হিজ কান্ট্রি। দেখুন এখানেও পপুলার, এখানেও পপুলার। তাহলে এই যে পপুলার, আমরা সবাই জানি যে এই পপুলার শব্দের অর্থ হচ্ছে জনপ্রিয়, কিন্তু এখানে কোন প্রেপোজিশন হবে সেইটা জানা কিন্তু গুরুত্বপূর্ণ। এই পপুলার উইথ সামবডি, যার মানে হচ্ছে কারোর কাছে জনপ্রিয়, কারোর কাছে জনপ্রিয়, সেক্ষেত্রে পপুলার উইথ ব্যবহার করতে হবে। যদি বলি যে সে আমাদের কাছে জনপ্রিয়, তাহলে হি ইজ পপুলার উইথ আস, আমি তাদের কাছে জনপ্রিয়, আই এম পপুলার উইথ দেম। এরকম পপুলার উইথ ব্যবহার করতে হবে। কারো কাছে জনপ্রিয়, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে পপুলার উইথ। আশা করি বুঝতে পেরেছেন যে হি ইজ পপুলার উইথ হিজ স্টুডেন্ট, সে তার ছাত্রছাত্রীদের কাছে জনপ্রিয়। তো কারো কাছে জনপ্রিয় হলে পপুলার উইথ ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে দেখুন হি ইজ পপুলার ড্যাশ হিজ কান্ট্রি, সে কি তার দেশের কাছে জনপ্রিয়, এরকম কি বলা যায় না, সে তার দেশের মধ্যে জনপ্রিয়, সে তার দেশের মধ্যে বা দেশে জনপ্রিয়, সেক্ষেত্রে এখানে ব্যবহার করতে হবে ইন। দেখুন ভিউয়ার্স, বাংলায় অনুবাদ করতে হবে যে হি ইজ পপুলারের পরে যদি কোনো ব্যক্তি দেওয়া থাকে তাহলে মনে করবেন যে এখানে উইথ হবে, কারণ কোনো ব্যক্তির কাছে জনপ্রিয় এরকম কিছু বোঝাচ্ছে। হি ইজ পপুলার উইথ হিজ স্টুডেন্টস, সে তার শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়। আর হি ইজ পপুলার ড্যাশ ইজ কান্ট্রি, সে তার দেশের কাছে জনপ্রিয় এরকম না, সে তার দেশে জনপ্রিয়, দেশে মানে দেশের মধ্যে, সেজন্য হি ইজ পপুলার ইন হিজ কান্ট্রি। আশা করি বুঝতে পেরেছেন। 7, হি ইজ সাফারিং ড্যাশ ফিভার, হি উইল সাফার ড্যাশ দ্য লং রান। এখানেও সাফার, এখানেও সাফার। আপনারা জানেন যে সাফার অর্থ হচ্ছে ভোগা। এখন কোনো কিছুতে ভোগা, কোনো রোগ টোগ এরকম কোনো সমস্যা টমস্যা, এইগুলো কিন্তু ভোগার ক্ষেত্রে ব্যবহার করতে হবে সাফার ফ্রম। এখানে দেখুন ফিভার জ্বর, তাহলে সে জ্বরে ভুগিতেছে, এজন্য কোনো রোগে মানে কোনো কিছুতে ভুগছে, কষ্ট পাচ্ছে, সেক্ষেত্রে হি ইজ সাফারিং ফ্রম ব্যবহার করতে হবে। তাহলে এখানে ব্যবহার করতে হবে ফ্রম। তো ভিউয়ার্স, হি ইজ সাফারিং ফ্রম ফিভার, কিন্তু এখানেও কি ফ্রম ব্যবহার করতে হবে? ভিউয়ার্স, এখানে কিন্তু ফ্রম ব্যবহার করলে হবে না, কারণ বাংলাটা আপনাকে ধরতে কোনো রোগে ভোগা, সেক্ষেত্রে কোনো রোগ সমস্যা নয়, এগুলোতে ভোগা, সাফার ফ্রম। কিন্তু হি উইল সাফার ড্যাশ দ্য লং রান, এখন এখানে যদি লং রান, এটা কিন্তু কোনো রোগ কোনো সমস্যা এরকম কোনো কিছু না। লং রান মানে একটা ফ্রেজ রয়েছে, ইন দ্য লং রান মানে পরিণামে, তাহলে হি উইল সাফার ড্যাশ দ্য লং রান, এখানে কিন্তু কোনো লং রান কোনো রোগ না যে আমি এখানে ফ্রম ব্যবহার করব, এখানে ব্যবহার করতে হবে ইন দ্য লং রান মানে পরিণামে। তাহলে ইন দ্য লং রান, এখানে কিন্তু ইন এটা বোঝাচ্ছে যে ইন দ্য লং রান একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে পরিণামে, তার মানে সে পরিণামে ভুগবে বা পরিণামে সে কষ্ট ভোগ করবে, সেক্ষেত্রে হি উইল সাফার ইন দ্য লং রান ব্যবহার করতে, এখানে ইন ব্যবহার করতে হবে। এখানে কিন্তু রোগ না যে আমি সাফারের পরে ফ্রম ব্যবহার করব, আর এখানে ফিভার একটা রোগ, সেজন্য হি ইজ সাফারিং ফ্রম ফিভার। আশা করি বুঝতে পেরেছেন। 8, ইউ শুড নট ইন্ট্রুড ড্যাশ দিস রুম, হি ইন্ট্রুডস ড্যাশ মাই পার্সোনাল অ্যাফেয়ার্স। এখানে দেখুন, এখানেও ইন্ট্রুড, এখানেও ইন্ট্রুড, তাহলে ইন্ট্রুডের পরে কোন প্রেপোজিশন হবে সেটি বুঝতে হলে এটাকে বাংলায় অনুবাদ করতে হবে। ইন্ট্রুড মানে হচ্ছে ইন্ট্রুডের পরে যখন আমরা ইনটু ব্যবহার করব তখন কোনো জায়গায় প্রবেশ করা। ইউ শুড নট ইন্ট্রুড ড্যাশ দিস রুম, এখানে কিন্তু রুম মানে কোনো স্থান বোঝাচ্ছে এবং কোনো স্থান সেখানে প্রবেশ করা এই সেন্স বোঝাচ্ছে, সেজন্য আমরা ব্যবহার করব ইউ শুড নট ইন্ট্রুড ইনটু দিস রুম। এখানে ইনটু ব্যবহার করতে হবে, কারণ ইন্ট্রুড ইনটু এর অর্থ হচ্ছে কোনো জায়গায় প্রবেশ করা, সেক্ষেত্রে ইন্ট্রুড ইনটু ব্যবহার করতে হবে। তো এখানে প্রবেশ করা বোঝাচ্ছে না। হি ইন্ট্রুডস ড্যাশ মাই পার্সোনাল অ্যাফেয়ার্স, সে আমার ব্যক্তিগত বিষয়ে ইন্ট্রুড করে, তার মানে হচ্ছে ব্যক্তিগত বিষয়ে সে আমাকে হস্তক্ষেপ করে অথবা নাক গলায়, অনধিকার চর্চা করে, ইন্টারফিয়ার করে, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে হি ইন্ট্রুডস অন। তো ভিউয়ার্স, এই ইন্ট্রুড অন সামথিং, যার মানে কোনো বিষয়ে নাক গলানো বা কোনো বিষয়ে ইন্টারফিয়ার করা, সেটাই হচ্ছে অনধিকার চর্চা করা, সেটাই হচ্ছে ইন্ট্রুড অন। তাহলে হি ইন্ট্রুডস অন মাই পার্সোনাল অ্যাফেয়ার্স, সে আমার ব্যক্তিগত বিষয়ে
নাক গলায়, সে আমার ব্যক্তিগত বিষয়ে অনধিকার চর্চা করে, সেক্ষেত্রে হি ইন্ট্রুডস অন মাই পার্সোনাল অ্যাফেয়ার্স। আর এখানে প্রবেশ করা বোঝাচ্ছে, সেজন্য ইউ শুড নট ইন্ট্রুড ইনটু দিস রুম, তোমার এই রুমে প্রবেশ করা উচিত নয়। আশা করি বুঝতে পেরেছেন। 9, হি হ্যাজ ল্যাক ড্যাশ মানি, হি ইজ ল্যাকিং ড্যাশ জেনারেল নলেজ। তো দেখুন এখানে ল্যাক আবার এখানে ল্যাকিং, তাহলে কোথায় কোনটা হবে ভিউয়ার্স? ল্যাক অফ সামথিং, যার অর্থ হচ্ছে কোনো কিছুর অভাব। হি হ্যাজ ল্যাক অফ মানি, তার মানে তার টাকার অভাব আছে, তো কোনো কিছুর অভাব, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ল্যাক অফ। এখানে অফ হবে, হি হ্যাজ ল্যাক অফ মানি, ল্যাক অফ সামথিং মানে কোনো কিছুর অভাব। যদি বলি পানির অভাব, ল্যাক অফ ওয়াটার, জ্ঞানের অভাব, ল্যাক অফ নলেজ, টাকা পয়সার অভাব, ল্যাক অফ মানি, এরকম করে অর্থের অভাব, ল্যাক অফ মানি, এরকম করে ল্যাক অফ সামথিং ব্যবহার করতে হবে যখন কোনো কিছুর অভাব, সেক্ষেত্রে ল্যাক অফ সামথিং। কিন্তু এখানে আপনি অফ ব্যবহার করলে হবে না, কারণ এটার একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে বি ল্যাকিং ইন সামথিং। এই ফ্রেজটি আপনাকে জানতে হবে যে বি ল্যাকিং ইন সামথিং মানে কোনো কিছুর অভাব থাকা বা কোনো কিছু হীন থাকা, বি ওয়ান্টিং ইন সামথিং। এটা কিন্তু আর এক রকম ব্যবহার করতে পারেন যে বি ওয়ান্টিং ইন সামথিং। দেখুন এখানে আপনি ইন ব্যবহার করতে পারেন। এই দুটার মানে হচ্ছে বি উইদাউট সামথিং মানে কোনো কিছু হীন, মানে কোনো কিছু নেই, কারোর কোনো কিছু নেই, কারোর কোনো কিছুর অভাব আছে, নেই, এরকম সেন্স আপনি ব্যবহার করতে পারেন বি ল্যাকিং ইন সামথিং অথবা বি ওয়ান্টিং ইন সামথিং। যেমন ধরুন হিজ, এই যে বি মানে অ্যামিজার ওয়াজ বি ভার্ব দিতে হবে, তারপর ল্যাকিং তারপরে দিতে হবে। যদি এরকম থাকে বি ভার্ব থাকে তারপরে ল্যাকিং থাকে, তারপরে আপনাকে অবশ্যই ইন ব্যবহার করতে হবে। আর এটা জেনারেল নলেজ আছে সামথিং, তাহলে হি ইজ ল্যাকিং ইন জেনারেল নলেজ, তার সাধারণ জ্ঞানের অভাব আছে বা সাধারণ জ্ঞান তার নেই। যদি বলি যে তার কমন সেন্সের অভাব আছে, হি ইজ ল্যাকিং ইন কমন সেন্স, হি ইজ ওয়ান্টিং ইন কমন সেন্স, তাহলে বি ল্যাকিং ইন সামথিং অথবা বি ওয়ান্টিং ইন সামথিং, যার মানে কোনো কিছু হীন থাকা বা কোনো কিছু বর্জিত থাকা, মানে কোনো কিছু নেই কারোর, সেক্ষেত্রে বি ল্যাকিং। যদি বি ভার্ব থাকে তারপর ল্যাকিং থাকে, তাহলে অবশ্যই আপনাকে সেখানে ইন ব্যবহার করতে হবে, কারণ বি ল্যাকিং ইন সামথিং মানে কোনো কিছু হীন বা কোনো কিছু না থাকা, কোনো কিছুর অভাব থাকা, সেক্ষেত্রে হি ইজ ল্যাকিং ইন জেনারেল নলেজ, হি ইজ ওয়ান্টিং ইন জেনারেল নলেজ। আর ল্যাক অফ মানে কোনো কিছুর অভাব, ল্যাক অফ ওয়াটার, ল্যাক অফ মানি, এরকম। আশা করি বুঝতে পেরেছেন। 10, হি ইজ গুড ড্যাশ ইংলিশ, হি ইজ গুড ড্যাশ মি। এখন গুড দেখলেই যে অ্যাট ব্যবহার করতে হবে এরকম কোনো কিছু না, বাংলা অনুবাদ করতে হবে যে বি গুড অ্যাট, যার অর্থ হচ্ছে কোনো বিষয়ে বা কোনো কিছুতে দক্ষ, সেক্ষেত্রে বি গুড অ্যাট ব্যবহার করতে হবে। এখানে ব্যবহার করতে হবে অ্যাট, মানে কোনো কিছুতে দক্ষ। হি ইজ গুড অ্যাট ইংলিশ মানে সে ইংরেজিতে দক্ষ। হি ইজ গুড অ্যাট বাংলা, সে বাংলায় দক্ষ। হি ইজ গুড অ্যাট পেইন্টিং, সে পেইন্টিংয়ে দক্ষ। মানে বি গুড অ্যাট সামথিং, যার অর্থ হচ্ছে কোনো বিষয়ে বা কোনো কিছুতে দক্ষ, সেটা হচ্ছে বি গুড অ্যাট। কিন্তু এখানে দেখুন হি ইজ গুড ড্যাশ মি, এই মি এখানে কিন্তু কোনো সাবজেক্ট, কোনো পেইন্টিং, কোনো কাজ টাজ এরকম কিছু দেওয়া নেই, কোনো ব্যক্তি দেওয়া রয়েছে। তখন কি আপনি অ্যাট ব্যবহার করবেন যে সে আমাতে দক্ষ? এটা কি করা যায়? না, সে আমার প্রতি সদয়, তো কারোর প্রতি সদয় হলে সেখানে ব্যবহার করতে হবে টু। তাহলে দেখুন হি ইজ গুড টু মি মানে সে আমার